ট্রিকি মান্ত্রাসের নতুন একটি ক্লাস নিয়ে আজ আবারও চলে এসেছি। আজকের ক্লাসের বিষয় সেই আসন্ন আরআরবি পিও এবং ক্লার্ক পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের রিজনিং ক্লাস। আজকের ক্লাসেই আমরা বিগত বছরগুলিতে আসা বেশ কিছু রিজনিংয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের টাইপস নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে ফেলি। প্রথম প্রশ্ন কি আছে? স্টাডি দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ নাম্বারস অ্যান্ড অ্যালফাবেট। একটা সিকোয়েন্স আছে যার মধ্যে কিছু নাম্বার এবং অ্যালফাবেট আছে এবং তার রিলেটেড কিছু প্রশ্ন আছে। তাহলে এই যে সিকোয়েন্সটা গিভেন আছে সেটি দেখে আমাদের অ্যান্সারগুলি করতে হবে। চলো দেখি কি বলেছে। বলেছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই আ ভাওয়েল। এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে দুটি টার্ম খুব ইম্পর্টেন্ট। একটি হলো প্রিসিডেড বাই এবং আরেকটি হলো কি ফলোড বাই। আরেকটি কি ফলোড বাই। প্রিসিডেড বাই মানে কি? প্রিসিডেড বাই আ ভাওয়েল এখানে আছে। প্রিসিডেড বাই আ ভাওয়েল মানে হচ্ছে কোনো ভাওয়েলের জাস্ট আগে কি আছে সেটিকে বোঝাতে কি বলছে? প্রিসিডেড বাই। আর ফলোড বাই বলতে কি ভাওয়েলের পরে, জাস্ট পরে, নেক্সট আফটার দ্য ভাওয়েল কি আছে সেটি বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা মাথায় আসতে পারে, আগে পরের হিসাবটা কীভাবে করব? কোন দিক থেকে করব? আগে পরের হিসেবটা অলওয়েজ আমরা লেফট সাইড থেকে শুরু করব। তো চলো প্রথম প্রশ্নটার মধ্যে দিয়ে আমরা দেখে নিই কীভাবে এই প্রশ্নটার সলভ করতে হয়। বলেছে হাউ মেনি নাম্বারস আর দেয়ার হুইচ আর ইমিডিয়েটলি প্রিসিডেড বাই ভাওয়েল। তাহলে ভাওয়েলের আগেই, জাস্ট আগে নাম্বার এইরকম কয়টি আছে দেখো। তাহলে প্রথমে আমরা খুঁজি ভাওয়েল। এখানে ভাওয়েল আছে এ, যার আগে কোনো নাম্বার নেই। তারপরে ভাওয়েল কি আছে? ই, যার আগেও নাম্বার নেই। তারপরে ভাওয়েল আছে ও, কিন্তু তার আগে একটি নাম্বার আছে, অর্থাৎ এটি আমাদের 1 নম্বর। নেক্সট ভাওয়েল আমরা খুঁজে দেখি, এখানে ভাওয়েল কোথায় আছে? আর কোথাও ভাওয়েল নেই। তাহলে এমন একটি ভাওয়েলই আছে যার আগে, জাস্ট আগে একটি ডিজিট আছে। তাহলে অপশান কোন অপশানটা কারেক্ট হয়ে যাবে? অপশান এ, অর্থাৎ 1 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট বলেছে ইফ অল দ্য নাম্বারস আর রিমুভড ফ্রম দ্য গিভেন সিরিজ হুইচ অ্যামং ফলোয়িং এলিমেন্ট ইজ 7th ফ্রম দ্য রাইট এন্ড। তাহলে এখানে কিন্তু বলে দিয়েছে, এখানে তোমাকে আলাদা করে কাউন্টিং লেফট এন্ড রাইট এন্ড ভাবতে হবে না, এখানে রাইট এন্ড টার্মটা বলেই দিয়েছে। বলেছে আমরা যদি এই যে সিকোয়েন্সটা গিভেন সিকোয়েন্স আছে তার থেকে প্রত্যেকটি নাম্বারকে মুছে দিই, তাহলে রাইট এন্ড থেকে 7th এলিমেন্টটা কি হবে? তো চলো কাউন্ট করি। 1 এলিমেন্টস, 2 সেকেন্ড, থার্ড, নাম্বার 6 মুছে দিয়েছি, 4th, তারপরে এখানে 5th, 6th, 7th। অর্থাৎ রাইট এন্ড থেকে যদি আমি কারেক্ট কাউন্ট করি তাহলে এন, জি, কে, তারপরে 6 আমরা মুছে দিচ্ছি, বি আছে, তারপরে 1, 5, 7, 3 মুছে দিয়েছি, ও আছে 2, 7 মুছে দিয়েছি। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ অপশান ডি আর হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে এক্ষেত্রে যেহেতু রাইট এন্ড দিয়ে দিয়েছিল তাই বুঝতে কোনো অসুবিধা হয়নি। আশা করি প্রশ্নটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। এগিয়ে যাওয়া যাক নেক্সট প্রশ্নের দিকে। কি বলেছে? ইফ অল দ্য কনসোনেন্টস আর রিমুভড ফ্রম দ্য গিভেন সিরিজ দেন হুইচ অ্যামং ফলোয়িং এলিমেন্ট ইজ 9th ফ্রম দ্য লেফট এন্ড। তাহলে এবার কি বলেছে? এবার আবার ডিজিট বা অ্যালফাবেট বলেনি, এবার বলে দিয়েছে পার্টিকুলারলি কি আমরা কনসোনেন্ট ডিলিট করছি। তাহলে কনসোনেন্ট ডিলিট করলে কি 9th ফ্রম দ্য লেফট এন্ড, তাহলে কনসোনেন্টগুলোর প্রথমে ডিলিট করে দিই, পি হয়ে গেল, বাদ এস হয়ে গেল, কারণ লেফট হ্যান্ড থেকে বলেছে আমরা লেফট হ্যান্ড থেকে কিছুটা ডিলিট করি। ডাব্লিউ বাদ হয়ে গেল, এখানে এফ বাদ হয়ে গেল, তারপরে এখানে আর বাদ হয়ে গেল, তারপরে ই আছে, বাকি তো আর দরকার হবে না, বিও বাদ চলে যাবে। এবার কি বলছে? 9th ফ্রম দ্য লেফট হ্যান্ড, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে কি হয়ে যাচ্ছে? 9th এলিমেন্ট লেফট হ্যান্ড থেকে কি হয়ে যাচ্ছে? 2, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কি বোঝা যাচ্ছে তো? নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। বলেছে হুইচ অ্যামং ফলোয়িং এলিমেন্ট ইজ 5th ফ্রম দ্য লেফট টু 12th এলিমেন্ট ফ্রম দ্য লেফট এন্ড। এবার দেখো দুটোই কি বলেছে? 5th ফ্রম দ্য লেফট, 12th ফ্রম দ্য লেফট।
এবার 12th ফ্রম দ্য লেফট হয়েছে এবং তারও কি বলেছে 5th ফ্রম দ্য লেফট। যেহেতু দুটি লেফট এন্ড থেকে আছে, দেখো দুটি যেহেতু লেফট এন্ড থেকে আছে, তাহলে ফার্স্ট কাজ আমাদের কি হয়ে যাবে, ফার্স্ট কাজ হয়ে যাবে 12 থেকে 5 মাইনাস করে দেওয়া, 12 থেকে 5 মাইনাস করে দেওয়া। তাহলে 12 থেকে 5 মাইনাস করলে কত হয়, অ্যান্সার হয়ে যায় 7। এবার কি করব, এবার আমরা লেফট হ্যান্ড থেকে 7 এলিমেন্টটাকে কাউন্ট করব। কোনটি, 1 2 3 4 5 6 7, অর্থাৎ অপশান 8 বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। যদি দুটি সেম এন্ড থেকে থাকে তাহলে এইভাবে করতে হবে। আমরা চলো একবার ক্রস চেক করে নিই যে ঠিক হচ্ছে নাকি। 12 ফ্রম দ্য লেফট হ্যান্ড, তো 12 ফ্রম দ্য লেফট হ্যান্ড কী আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে ই হয়ে গেল 12। তার কি বলেছে, 5th লেফট, 5th লেফট হলে 1 2 3 4 5 কি হচ্ছে তো 8। তাহলে এই যদি সেম এন্ড থেকে থাকে তাহলে কি করতে হবে, তাহলে মাইনাস করতে হবে। তাহলে খুব ভালো করে বুঝতে পারছো, সেম এন্ড থেকে থাকলে যদি মাইনাস করতে হয় তাহলে অপোজিট এন্ড থেকে থাকলে কি করতে হবে, ঠিক ধরেছ, অপোজিট এন্ড থেকে থাকলে প্লাস করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে অ্যাড করতে হবে। বোঝা গেল? নেক্সট আমাদের সিকোয়েন্সের প্রশ্ন শেষ। এবার কি আছে, এবার একটি অন্য রকমের প্রশ্ন। কি প্রশ্ন, 5 পার্সন এ বি সি ডি ই আর হ্যাভ ডিফারেন্ট হাইটস লেস দ্যান 2 পার্সন আর শর্টার দ্যান ডি। তাহলে কি বলেছে, 5 জন পার্সন আছে, তাদের ডিফারেন্ট হাইট আছে। তাহলে ডিফারেন্ট হাইট যদি 5 জন পার্সনের থাকে তাহলে আমি ধরে নিচ্ছি এখানে পাঁচটা আমার গ্যাপ আছে, অর্থাৎ 1 2 3 4 5 এই 5টা গ্যাপ আছে। এবার কি বলেছে, লেস দ্যান 2 পার্সন আর শর্টার দ্যান ডি। তাহলে 2-এর থেকে কম জন মানুষ হচ্ছে ডি এর থেকে শর্ট। তাহলে 2-এর থেকে কম জন, তাহলে হয় হতে পারে ডি এর থেকে একজন শর্ট, নয়তো আরেকটা অপশান হতে পারে, কি বলো তো, হতে পারে কি 3 4। এখানে আমরা আরেকটা পসিবিলিটি আমাদের হতে পারে কি ডি এর থেকে কেউই শর্ট না। এবার কি বলেছে, অ্যাজ মেনি পার্সন আর টলার দ্যান ডি আর শর্টার দ্যান সি। তাহলে ডি এর থেকে এক্ষেত্রে টলার কজন, 1 2 3 জন হচ্ছে ডি এর থেকে লম্বা। তাহলে সি এর থেকে শর্টও তাহলে 3 জন হবে, 1 2 3। তাহলে সি এর পজিশন হয়ে যাবে অ্যাকর্ডিং টু ফার্স্ট কেস এখানে। আর সেকেন্ড কেসে ডি এর থেকে লম্বা হচ্ছে 4 জন, তাহলে সি এর থেকে শর্টও কত হয়ে যাবে, 4 জন। নেক্সট কি বলেছি, এ ইজ টলার দ্যান বি বাট শর্টার দ্যান ই। তাহলে এ ইজ টলার দ্যান বি, তাহলে এ যদি এখানে হয় এ ইজ টলার দ্যান বি বাট শর্টার দ্যান কি ই। ফার্স্ট কেসে বসিয়ে ফেললাম, সেকেন্ড কেসে কি এ ইজ টলার দ্যান বি বাট শর্টার দ্যান ই। ব্যাস 5 জনকে আমরা বসিয়ে ফেললাম। এইবার আমাকে দেখতে হবে কেস 1 এবং কেস 2-র মধ্যে কোনটি হবে। বি ইজ নট দ্য শর্টেস্ট পারসন, তাহলে কি বলেছে, বি ইজ নট দ্য শর্টেস্ট পারসন। তাহলে এই যে অপশানটা, সেই অপশানটা আমাদের হচ্ছে না। তাহলে কোন অপশানটা হচ্ছে, অপশান সেকেন্ড, সে অপসিবিলিটিটা আমরা ড্র করেছিলাম সেটি হচ্ছে। এবার কি বলেছে, হাইট অফ দ্য থার্ড টলেস্ট পারসন ইজ 86 সেন্টিমিটার। তাহলে থার্ড টলেস্ট পারসন মানে এর হাইট কত বলেছে, এর হাইট বলেছে 86 সেন্টিমিটার। এবার প্রশ্নে চলে আসি, কি বলেছে, ইফ দ্য হাইট অফ দ্য শর্টেস্ট পারসন ইজ 68 সেন্টিমিটার দেন হোয়াট মে বি দ্য হাইট অফ বি। তাহলে কি শর্টেস্ট পার্সনের হাইট অর্থাৎ ডি এর হাইট কত বলেছে, ডি এর হাইট বলেছে 68 সেন্টিমিটার, তাহলে বি এর হাইট কত, তাহলে বি এর হাইট কী হবে, 68-এর থেকে বেশি, 86-এর থেকে কম, তাহলে 69, যেটা 68-এর থেকে বেশি 86-এর থেকে কম, তাহলে 69 হতে পারে, 81 হতে পারে, 78ও হতে পারে। তাহলে কোনটা হয়ে গেল, অপশান ডি, অর্থাৎ অল দ্য গিভেন হাইটস, 3টের মধ্যে 3টেই কিন্তু আমাদের কারেক্ট হতে পারে। ক্লিয়ার, বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেন কি আছে, আচ্ছা একই রিলেটেড প্রশ্ন আছে, কি বলছে, আমরা লিখে নিই সিই এ বি ডি। তাহলে সিই এ বি ডি এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স। তাহলে নেক্সট কি বলেছে, হাউ মেনি পার্সন আর টলার দ্যান সি। তাহলে সি এর থেকে কতজন লম্বা, সি এর থেকে কেউই লম্বা না, অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ জাস্ট শর্টার দ্যান ই। ই এর থেকে জাস্ট শর্টার কে, এ, অপশান
সি হয়ে গেল আমাদের কারেক্ট। তাহলে এইভাবে সাজিয়ে নিই কিন্তু অ্যান্সারটা করতে হবে। নেক্সট সিলোজিজমের প্রশ্ন চলে এসছে। সিলোজিজমের প্রশ্নগুলো চলো করে ফেলি আমরা। কি বলেছে? অল গ্রিনস আর কি বলেছে? অল গ্রিনস আর ইয়েলো। ভালো কথা। নো ইয়েলো ব্ল্যাক। ইয়েলোর সাথে ব্ল্যাকের আবার কোনো কানেকশান নেই। তাহলে অল গ্রিন ইয়েলো এবং ইয়েলোর সাথে ব্ল্যাকের কোনো কানেকশান নেই। এবার দেখো এটার একটাই পসিবিলিটি হতে পারে। তো চলো দেখি কি কনক্লুশন বলেছে। বলেছে নো গ্রিনস আর ব্ল্যাক। ঠিকই তো, গ্রিনগুলি যদি সবাই ইয়েলোর মধ্যে ঢুকে থাকে তাহলে কোনো গ্রিনকে ব্ল্যাক হবে? তাহলে হবে না। তাহলে কনক্লুশন 1 কারেক্ট। এবার কি বলেছে? সাম গ্রিনস আর ব্ল্যাক। কোনো গ্রিনের পক্ষে কি ব্ল্যাক হওয়া পসিবল? একদমই পসিবল নয়। তাহলে অপশান 2 ভুল। তাহলে দেখে নিই অপশান এ, অর্থাৎ ইফ অনলি কনক্লুশন 1 ফলোস। অপশান এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট আরেকটি সিলোজিজমের প্রশ্ন। কি বলেছে? অল চেয়ার্স আর সোফাস। অল চেয়ার্স আর সোফাস। ভালো কথা। অনলি ফিউ সোফাস আর বেড। ফিউ সোফাস আর বেড। নো বেডস আর কার্টেন। তাহলে বেডের সাথে আবার কার্টেনের কোনো সম্পর্ক নেই। বেডের সাথে আবার কি? কার্টেনের কোনো সম্পর্ক নেই। এইবার দেখে নিই কী বলেছে। এবার ফার্স্ট অপশান, ফার্স্ট একটা পসিবিলিটি এটা গেল। এবার দেখো কি বলেছে? অল চেয়ার্স আর সোফাস, এটা একটা অপশান আছে। এবার সাম অনলি ফিউ সোফাস আর বেড। তাহলে ফিউ সোফা যখন বেড, তার সাথে দেখো চেয়ারটাও ঢুকে থাকতে পারে। আবার বেডের সাথে তো কার্টেনের সম্পর্ক নেই, কার্টেনটা এখানেও থাকতে পারে। আবার কার্টেনটাও কিন্তু সোফার সাথে ইন্টারসেকশন পোর্শনেও থাকতে পারে। তাহলে কিন্তু পসিবিলিটি বেশ কয়েকটি পাচ্ছি আমরা। এবার চলো কনক্লুশনের দিকে এগিয়ে যাই। সাম সোফাস আর নট বেড। সাম সোফাস আর নট বেড, যখনই ফিউ থাকবে, ফিউ মানে কিন্তু সব সোফা বেড নয়। তাহলে ফিউ যখন আছে তাহলে কি বলেছে? সাম সোফাস অবশ্যই বেড নয়। তাহলে এটি হয়ে গেল কি? অপশান এ হয়ে গেল সঠিক। নেক্সট সাম সোফাস আর নট কার্টেন। সাম সোফাস আর কার্টেন নয়। দেখো সোফার মধ্যে যেই পোর্শনটা বেডে ঢুকে আছে সেই পোর্শনটা তো অবশ্যই কার্টেন নয়। তাহলে অপশান 2 আমাদের কি? সঠিক। তাহলে কোনটি হয়ে গেল? অপশান ই, অর্থাৎ বোথ কনক্লুশন। অপশান 1 and 2 বোথ ফলোস। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। আরও একটি সিলোজিজমের প্রশ্ন। কি বলেছে? আবার ফিউ। ফিউয়ে কি বলেছে? ফিউ কফি আর টি। ফিউ কফি আর টি। প্রত্যেকটা কফি টিউ নয়, কিন্তু কিছুটা কফি হচ্ছে টি। অল টি কি? অল টি হচ্ছে ড্রিঙ্কস। এবার ফিউ কফি তো টি, আবার অল টি ড্রিঙ্কস বলেছে, তাহলে অপশানটা এরকমও হতে পারে পসিবিলিটিটা। আবার থার্ডটা কি বলেছে? অনলি আ ফিউ ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কস। ফিউ ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কস। ফিউ ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস। আবার ফিউ ড্রিঙ্কসে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে এই পোর্শনটাও ঢুকে আসতে পারে, ফিউ ড্রিঙ্কস আর কোল্ড ড্রিঙ্কস। কি তাই তো? তাহলে দেখে নিই কী আছে। সাম টি ইজ নট কোল্ড ড্রিঙ্কস। সাম টি ইজ নট কোল্ড ড্রিঙ্কস। দেখো এইটা অনুযায়ী সেকেন্ড যে আমাদের অপশান যেটি, এটা সেকেন্ড পসিবিলিটি, এটা 1 নাম্বার পসিবিলিটি। তাহলে সেকেন্ড পসিবিলিটি অনুযায়ী প্রত্যেকটি টি কিন্তু কোল্ড ড্রিঙ্কস। আবার ফার্স্ট যে পসিবিলিটিটা আছে সেখানে কি? কোনো টি আবার কোল্ড ড্রিঙ্কস নয়। তাহলে আমরা কোনোটাই বলতে পারছি না। তাহলে অপশান 1 কনক্লুশন 1 ভুল। নেক্সট কনক্লুশন 1টা পসিবল নয়। নো কফি আর ড্রিঙ্কস। কোনো কফি বলছে ড্রিঙ্কস নয়, কিন্তু আমরা যে এখানে ড্র করেছি সেকেন্ড অপশানের ক্ষেত্রে সেখানে তো দেখতে পাচ্ছি যে কিছু কফি ড্রিঙ্ক হতেই পারে, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে এই অপশানটাও কিন্তু পসিবল নয়। তাহলে অপশান কোনটা কারেক্ট হয়ে গেল? অপশান ডি, অর্থাৎ নাইদার কনক্লুশন 1 নর 2 ফলোস। কোনো কনক্লুশনই ফলো করছে না। ক্লিয়ার? নেক্সট অল ফ্লাওয়ার্স আর ট্রিজ বলেছে কি? অল ফ্লাওয়ার্স সেগুলো কি? সেগুলি হচ্ছে ট্রি। এবার ফিউ ট্রি কি বলেছে? ফিউ ট্রি গার্ডেন। এটি একটি পসিবিলিটি গেল, পসিবিলিটি 1। আবার এরকম হতে পারে অল ফ্লাওয়ার্স আর ট্রিজ
ফিউ ট্রিজ, যার মধ্যে কি আছে, ফিউ ট্রিজের মধ্যে গার্ডেন, ফিউ ট্রিজের মধ্যে ফ্লাওয়ার ঢুকে আছে, ফিউ ট্রিজ আর গার্ডেন, তাহলে এটা পসিবিলিটি 2। নেক্সট কি বলেছে, নো গার্ডেনস আর লনস, গার্ডেনের সাথে এক্ষেত্রে লনের কোনো সম্পর্ক নেই, তাহলে লনটা এইভাবেও থাকতে পারে, আবার লন দেখো এইভাবেও থাকতে পারে, এখানেও কিন্তু গার্ডেন আর লনের সরাসরি কোনো কানেকশান নেই। ব্যাস আমরা চলে যাই এবার কনক্লুশনের দিকে। কি বলেছে, অল লনস ক্যান নেভার বি ট্রিজ, অল লনস ক্যান নেভার বি ট্রিজ, এটা বলা যায় না, কারণ দেখো এই ক্ষেত্রে লন কিন্তু এখানেও ঢুকে থাকতে পারতো, তাহলে অল লনস ক্যান নেভার বি ট্রিজ এটা কখনোই বলা যায় না, তাহলে কনক্লুশন 1 ফলো করছে না। নেক্সট কি বলেছে, সাম ফ্লাওয়ার্স ক্যান বি গার্ডেন, অপশান 2তে তো আমরা তাই দেখেছি পসিবিলিটি 2তে যে সাম ফ্লাওয়ার্স গার্ডেন হতে পারে, তাহলে কনক্লুশন বি অর্থাৎ বিটা ফলো করছে, অর্থাৎ অনলি কনক্লুশন 2 ফলো করছে, অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট। কি বোঝা গেল তো কিভাবে এই প্রশ্নগুলো সলভ করতে হবে, প্রত্যেকটি স্টেপই কিন্তু তোমাদের বুঝে বুঝে এগোতে হবে। নেক্সট কি বলেছে, স্টাডি দ্য ফলোয়িং ইনফরমেশন কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন বিলো। 7 পার্সন ABCDE সিটিং ইন এ রো, অল আর ফেসিং টুয়ার্ডস নর্থ, তাহলে একটি ধরো লাইন আছে, তার মধ্যে 7 পার্সন আছে, 1 2 3 4 5 6 7, তাহলে নর্থে মানে নর্থে ফেস করে আছে, বাট নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার। এবার কি বলেছে, বি সিটস সেকেন্ড ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ডস, তাহলে দেখো বি বসতে পারে এখানে, আবার আরেকটি পসিবিলিটিও হতে পারে কি, সেকেন্ড ফ্রম দ্য বলেছে বি, 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, তাহলে নর্থে যেহেতু ফেস করে আছে কি বলেছে, বি সিট সেকেন্ড ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ড, তাহলে বি এই এন্ডেও বসতে পারে। ব্যাস নেক্সটে যাই, 3 পার্সন সিট বিটুইন ডি অ্যান্ড বি, বি এর লেফটে তো সম্ভব নয় প্রথম ক্ষেত্রে, তার প্রথম ক্ষেত্রে রাইটেই দেখছি, তাহলে 3 পার্সন 1 2 3, তাহলে ডি হচ্ছে এইখানে। আবার সেকেন্ড যে পসিবিলিটি 1, এটা হচ্ছে পসিবিলিটি 2, সেকেন্ড পসিবিলিটির ক্ষেত্রে ডি বসে যাচ্ছে বি এর লেফটে, 3 জন বসে গেছে। এবার কি বলেছে, 2 পার্সন সিট বিটুইন ডি অ্যান্ড এ, ডি এবং এ এর মাঝখানে 2 জন বসেছে, ফার্স্ট পসিবিলিটিতে ডি এর ডান দিকে বসা সম্ভব নয়, দুটো পার্সনকে ছেড়ে, তাহলে ডি এ প্রথম পসিবিলিটিতে ডি এর বাঁ দিকেই বসছে, 2 পার্সন সিটস বিটুইন ডি অ্যান্ড এ, সেকেন্ড পসিবিলিটি আবার ডি এর বাঁ দিকে বসা পসিবল নয়, এক্ষেত্রে ডি এর ডান দিকে বসেছে, যে 2 জন ডি এ এবং এর মাঝখানে বসছে। নেক্সট কি বলেছে, সি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ, সি সিটস ইমিডিয়েট লেফট অফ এ, সি ইমিডিয়েট লেফট অফ এ, যেহেতু নর্থে ফেস করে আছে, তাহলে এ লেফটে সি এই পাশে বসে আছে, তাহলে এক্ষেত্রে এ লেফটে বসার জায়গা নেই, তাহলে পসিবিলিটি 1 আমাদের হচ্ছে না, পসিবিলিটি 1 আমাদের ভুল। নেক্সট, এফ সিটস টু দ্য লেফট অফ সি বাট ইজ নট দ্য ইমিডিয়েট নেইবার অফ সি, এফ কি বলেছে, এফ সি এর লেফটে অবশ্যই বসেছে, কিন্তু সি এর ইমিডিয়েট নেইবার নয়, তাহলে এফ অবশ্যই এখানে বসেছে, কারণ এফ যদি এখানে বসতো তাহলে তো সি এর ইমিডিয়েট নেইবার হয়ে যেত। এবার কি বলেছে, মোর দ্যান 2 পার্সন সিট বিটুইন এফ আর ই, এবার দেখো ই যদি এখানে বসে তাহলে একজন বসেছে, কিন্তু কি বলেছে, এফ আর ই এর মাঝখানে 2 এর থেকে বেশি জন বসেছে, তাহলে ই কোথায় হবে, ই এইখানে হয়ে যাবে, তাহলে বাকি পড়ে থাকলো কে আমাদের, জি, এইখানে হয়ে গেল জি, তাহলে এফ ডি জি সি এ বি ই কি হয়ে গেল, এফ ডি জি, নেক্সট কি আছে, সি এ বি ই, সি এ বি ই, এই হয়ে গেল আমাদের প্রপার সঠিক অ্যারেঞ্জমেন্ট। চলো এবার কোশ্চেনগুলো দেখি। কি বলেছে, হাউ মেনি পার্সন শিফট টু দ্য লেফট অফ এফ, এফ এর লেফটে কে বসেছে, যেহেতু এটা নর্থে ছিল তাহলে এফ এর লেফটে কেউ বসেনি, অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট। নেক্সট, হু অ্যামং ফলোয়িং সিটস টু দ্য থার্ড রাইট অফ জি, জি এর থার্ড রাইটে কে বসেছে, জি এখানে তার থার্ড রাইট অর্থাৎ 1 2 3, জি এর থার্ড রাইটে কে বসেছে, জি এর থার্ড রাইটে বসেছে বি, অর্থাৎ অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট। নেক্সট, হু অ্যামং ফলোয়িং পার্সন সিক্স এক্সট্রিম এন্ড, এক্সট্রিম এন্ডে কে বসেছে, এফ এবং ই, এফ এবং ই বসেছে এক্সট্রিম এন্ডে, অর্থাৎ অপশান ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর।
নেক্সট, হাউ মেনি পার্সন সিট বিটুইন ডি অ্যান্ড ই? ডি এবং ই এর মাঝখানে কতজন বসেছে? 1, 2, 3 এবং 4। ডি এবং ই এর মাঝখানে কতজন বসেছে? 4 জন। অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা আরও একটা প্রশ্ন আছে, হু অ্যামং ফলোয়িং সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই? ই এর ইমিডিয়েট লেফটে কে বসেছে? ই এর ইমিডিয়েট লেফটে কে বসেছে? ই এর ইমিডিয়েট লেফটে বি বসেছে। তাহলে অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট। কি বোঝা গেল তো? তাহলে এইভাবে কিন্তু ধীরে ধীরে সাজিয়ে, পসিবিলিটি অনুযায়ী সাজিয়ে আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে। এগিয়ে যাওয়া যাক নেক্সট কোশ্চেনের দিকে। ইফ ইন দ্য নাম্বার 3, 5 একটা নাম্বার দেওয়া আছে, 1 is added to the each even digit, in 2 is subtract to the each odd digit, then which digit will not appear twice in the number thus obtained? আচ্ছা আমরা আগে নাম্বারটা লিখে ফেলি। 3, 5, 9, 8, 2, 4, 7, 6। 3, 5, 9, 8, 2, 4, 7, 6। এবার কি বলেছে? 1 is added to each even digit। তাহলে ইভেন ডিজিট কে কে আছে? 8। 8-এর সাথে 1 যদি আমি অ্যাড করে দিই তাহলে হয়ে যাবে 9। 2 এর সাথে 1 অ্যাড করলে হয়ে যাবে 3। 4 এর সাথে 1 অ্যাড করলে হয়ে যাবে 5। 6 এর সাথে 1 অ্যাড করলে হয়ে যাবে কত? 7। এবার কি বলেছে? অ্যান্ড 2 is subtracted from the each odd digit। তাহলে 3-এর থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হয়ে যাবে 1। 5-এর থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 3। 9-এর থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে কত? 7। আর এখানে পড়ে আছে 7। 7-এর থেকে 2 বিয়োগ করলে হয়ে যাবে 5। Then which digit will not appear twice in the number thus obtained? দেখো 3 অলরেডি দুবার হয়ে গেছে, 7 দুবার হয়ে গেছে, 5 সেটাও দুবার হয়ে গেছে, 1 এবং 9 তারা দুবার হয়নি। তাহলে অপশান সি অর্থাৎ বোথ 1 এবং 9 হয়ে যাবে অ্যান্সার। তারা দুবার করে অ্যাপিয়ার হয়নি। কি বোঝা যাচ্ছে তো? এইভাবে কিন্তু পার্ট বাই পার্ট করে সলভ করতে হবে, তাড়াতাড়িও করতে হবে এবং সঠিকভাবেও করতে হবে যাতে ভুল না হয়। নেক্সট, স্টাডি দ্য ফলোয়িং সিকোয়েন্স কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন। এখানে দেখো কিছু লেটার সিকোয়েন্স দেওয়া আছে, লেটার ওয়ার্ড সিকোয়েন্স যার মিনিং নেই, অর্থাৎ কিছু সম্মিলিত লেটার আছে যেগুলি সিকোয়েন্স দেওয়া আছে। এবার তার রিলেটেড কিছু প্রশ্ন আমাদের এখানে থাকবে। কি বলেছে? ইফ উই অ্যাড এল আফটার দ্য ফার্স্ট লেটার ইন এভরি ওয়ার্ড দেন হাউ মেনি মিনিংফুল ওয়ার্ডস উইল বি ফর্ম? অর্থাৎ প্রত্যেকটি যে ওয়ার্ডগুলি দেওয়া আছে সেক্ষেত্রে ফার্স্ট লেটারগুলির পরে আমি যদি এল পুট করি তাহলে কতগুলি ক্ষেত্রে মিনিংফুল ওয়ার্ড ফর্ম হবে। তো চলো এল পুট করে আমরা দেখে নিই। প্রথমটার ক্ষেত্রে হবে CLOT, নেক্সট ILVY, PLEA, FLOX, MLRU। অর্থাৎ এক্ষেত্রে কি আমরা প্রত্যেকটা পুট করে দেখে নিলাম। এবার খুব সহজেই দেখে তোমরা বুঝতে পারছো, ক্লট যার মিনিং আছে, প্লি যার মিনিং আছে, ফ্লক্স যার মিনিং আছে, ILVY এর কোনো মিনিং নেই, MLRU এর কোনো মিনিং নেই। অর্থাৎ অপশান বি 3 হয়ে গেল আমাদের সঠিক উত্তর। অর্থাৎ 3টে আমরা মিনিংফুল ওয়ার্ড পাচ্ছি। নেক্সট কি বলেছে? স্টাডি দ্য ফলোয়িং সিকোয়েন্স। একই। এবার কি বলেছে? ইফ থার্ড লেটার ইচ ওয়ার্ড রিপ্রেস বাই ইটস সাকসিডিং লেটার অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার দেন হাউ মেনি ওয়ার্ডস ভাওয়েল উইল অ্যাপিয়ার মোর দ্যান 1? তাহলে এখানেও দেখো একটা নতুন টার্ম পেলাম, সাকসিডিং। সাকসিডিং মানে পরবর্তী, অর্থাৎ বি এর সাকসিডিং লেটার যদি আমি ধরি তাহলে বি এর সাকসিডিং লেটার কি? বি এর সাকসিডিং লেটার হলো সি। তাহলে চলো প্রত্যেকটার ক্ষেত্রে দেখি। COT, তাহলে টি এর পরে কি? টি এর পরে হচ্ছে ইউ। ওয়াই এর পরে কি? জেড। PEA এর পরে বি। FOX এক্স এর পরে ওয়াই। MRU ইউ এর পরে কি? ভি। তাহলে দেখো প্রথমটির ক্ষেত্রে আসলো COU অর্থাৎ দুটো ভাওয়াল, তারপরটার পরে ক্ষেত্রে IVZ একটি ভাওয়াল, তারপরটার ক্ষেত্রে আসলো PEVB একটি ভাওয়াল, FOY একটি ভাওয়াল, MRY একটি ভাওয়াল, MRV একটি ভাওয়াল। অর্থাৎ প্রথম একটি ক্ষেত্রেই আমরা পেলাম যেখানে মোর দ্যান 1 ভাওয়াল আছে। তাহলে অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন।
কি বলেছে, ইফ অল দ্য ওয়ার্ডস আর অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার ফ্রম লেফট টু রাইট, হুইচ ওয়ার্ড উইল অ্যাপিয়ার ফোর্থ ফ্রম দ্য লেফট হ্যান্ড। তাহলে ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী আমাদের সাজাতে হবে। তাহলে ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী যদি আমি সাজাই, তাহলে প্রথমে কি আসবে, 1 নম্বরে আসবে হচ্ছে COT, দেন 2 নম্বরে আসবে হচ্ছে FOX, 3 নম্বরে কে আসবে, আমি লেফট থেকে রাইটেই চেষ্টা করছি বলছি কিন্তু, লেফট 3 নম্বরে কে আসছে IVY, 4 নম্বরে আসছে MRU, 5 নম্বরে আসছে PEA। অর্থাৎ আমি যদি কি বলেছে, all the words arranged according to English alphabetical order left to right, then which word will appear fourth from the left hand, তাহলে fourth from the left hand এ কে আসছে, MRU, অর্থাৎ অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? এইভাবে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে সলভ করতে হবে। নেক্সট, how many letters are there English alphabetical series between the first letter of the second word from the left hand? ফার্স্ট লেটার, সেকেন্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট হ্যান্ড, লেফট হ্যান্ডের সেকেন্ড যে ওয়ার্ড আছে তার ফার্স্ট লেটার অর্থাৎ I, এবং থার্ড লেটার অফ দ্য থার্ড ওয়ার্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড, থার্ড লেটার ফ্রম দ্য থার্ড ওয়ার্ড অফ দ্য রাইট হ্যান্ড অর্থাৎ A। কি জানতে চেয়েছে, আমাকে A এবং I এর মধ্যে কতগুলি লেটার আছে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে আমরা আছে এমনি কাউন্ট করেও তোমরা দেখতে পারো, কাউন্ট যদি আমরা করে দেখি, কাউন্ট করলেও আমরা পেয়ে যাচ্ছি। আর তাছাড়া আমরা কি করে জানতে পারি, আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে A এর প্লেস ভ্যালু কত, 1, আর I এর প্লেস ভ্যালু কত, I এর প্লেস ভ্যালু হচ্ছে 9। তাহলে এই 9 এবং 1 এর মাঝখানে কতগুলো আছে, দেখো B C D E F G H, A B C D E F G H, এখানে হয়ে গেল কত, I, তাহলে I, তাহলে এই মাঝখানে কতগুলি আছে, 1 2 3 4 5 6 7, তাহলে মাঝখানে এক্ষেত্রে আমাদের কতগুলি এলিমেন্ট আছে, মাঝখানে এক্ষেত্রে আমাদের 7টি আছে, 7টি লেটার আছে। ক্লিয়ার? B C D E F G H। নেক্সট প্রশ্নের দিকে আমরা যাই, দেখি কি বলেছে। বলেছে হাউ মেনি লেটার্স আর দ্যার ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ বিটুইন দ্য ফার্স্ট লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট হ্যান্ড, ফার্স্ট লেটার অফ দ্য সেকেন্ড ওয়ার্ড ফ্রম দ্য লেফট হ্যান্ড, লেফট হ্যান্ডের যে লেফট হ্যান্ডের সেকেন্ড ওয়ার্ড আছে তার ফার্স্ট লেটার অর্থাৎ I, এবং থার্ড লেটার ফ্রম দ্য থার্ড ওয়ার্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড। একই প্রশ্ন, থার্ড লেটার ফ্রম দ্য থার্ড ওয়ার্ড রাইট হ্যান্ড, তাহলে এক্ষেত্রেও 7 হয়ে যাচ্ছে অ্যান্সার আমাদের। নেক্সট আরও একটি অ্যারেঞ্জমেন্ট আছে, সিটিং নয়, একটি ডেট অ্যারেঞ্জমেন্ট টাইপের প্রশ্ন আছে। কি প্রশ্ন চলো দেখে নিই। কি বলেছে, 6 people PQRSTU have events on different dates 7th and 12th of different month। কে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3টি মান্থের 7 এবং 12 তারিখে প্রত্যেকের ইভেন্ট আছে। তাহলে এক্ষেত্রে কিভাবে করব, যখন মান্থগুলো দিয়ে দিয়েছে আলাদা করে, আমাকে কি করতে হবে, মান্থের ডে ধরতে হবে। অর্থাৎ জানুয়ারিতে আছে 31 দিন, ফেব্রুয়ারিতে 28 দিন এবং মার্চেও কত, 31 দিন। দুটি করে ডেট, কি ডেট, 7 12, 7 12, 7 এবং 12। কি বলেছে, D has event on even number dates in the month of having 31 days। তাহলে ইভেন নাম্বার অফ ডেট মানে অবশ্যই 12, তাহলে D হবে 31 ডেজ অর্থাৎ জানুয়ারিতে, নয়তো D হবে মার্চের 12 তারিখে, তাই তো। The number of person have event before D same as the number of person have event after A। তাহলে এক্ষেত্রে D এর আগে একটি ইভেন্ট, তাহলে এর পরেও কটা হবে, একটি ইভেন্ট। এক্ষেত্রে D এর আগে 5টি ইভেন্ট, তাহলে এক্ষেত্রেও এর পরে কটা হবে, 5টি ইভেন্ট। সেকেন্ড পোর্শন হয়ে গেল। নেক্সট কি বলেছে, 1 person has event between A and C। A আর C এর মাঝখানে একজনেরই ইভেন্ট আছে, তাহলে কেস 1 এর ক্ষেত্রে C ইভেন্ট হচ্ছে 7th of February, কেস 2 এর ক্ষেত্রেও C এর ইভেন্ট হবে 7th of February। এবার লাস্ট কি বলেছে, F has event before C। F এর ইভেন্ট কবে আছে, C এর আগে, F এর ইভেন্ট আছে C এর আগে,
বি হ্যাজ ইভেন্ট জাস্ট বিফোর ই। দেখো এক্ষেত্রে বি এর ইভেন্ট যদি ই এর আগে হয় কিন্তু জাস্ট বিফোর আগে হচ্ছে না, তাহলে এটি হবে না। তাহলে এক্ষেত্রে কী হবে, বি হ্যাজ ইভেন্ট জাস্ট বিফোর ই, অর্থাৎ এ এফ সি বি ই ডি, এটি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। তো চলো আমরা একবার লিখে নিই এখানে 31, 28, 31, 7, 12, 7, 12, 7, 12, এ এফ সি বি ই ডি, এ এফ সি বি ই ডি। কি বলেছে, হাউ মেনি পার্সন হ্যাভ ইভেন্ট বিফোর বি, বি এর আগে কতজনের ইভেন্ট আছে, 1, 2, 3 জনের, অর্থাৎ অপশান সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। নেক্সট, হু অ্যামং ফলোয়িং হ্যাজ ইভেন্ট জাস্ট আফটার ডি, ডি এর জাস্ট পরে কার ইভেন্ট আছে, কারণ নেই, তাহলে অপশান বি নান, কারো ইভেন্ট নেই। নেক্সট, হাউ মেনি পার্সনস হ্যাভ ইভেন্ট বিফোর এফ হ্যাভ ইভেন্ট বিটুইন এফ অ্যান্ড ডি, এফ আর ডি এর মাঝখানে কার ইভেন্ট আছে, কত জনের ইভেন্ট আছে, 1 জন, 2 জন, 3 জন, 3 জনের ইভেন্ট আছে এফ এবং ডি এর মাঝখানে, অর্থাৎ বি হয়ে গেল সঠিক উত্তর। নেক্সট, ই হ্যাজ ইভেন্ট অন হুইচ অ্যামং ফলোয়িং ডেট, ই এর কবে ইভেন্ট আছে, ই এর ইভেন্ট আছে 7th of March, ই এর ইভেন্ট কবে আছে, 7th of March, অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন আমাদের কি বলেছে, 4 of the following 5 are certain way and hence from a group which is one that does not belong to that group। তাহলে এখানে কি আছে, 5টি অপশান দেওয়া আছে, যার মধ্যে জোড়ায় জোড়ায় অপশানগুলি দেওয়া আছে, বলেছে তারা কোনটি, বাকিগুলি সবগুলি নেক্সট করে গ্রুপ ফর্ম করছে কিন্তু কোনটি সেই গ্রুপে নয়। তো এটা করার আগে আমরা কি করব, আমরা আগে একটু লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এ এফ সি বি ই ডি, এ এফ সি বি ই ডি, এ এফ সি বি ই ডি, এই হচ্ছে আমাদের প্রত্যেকটি 7, 12, 7, 12, 7, 12। প্রথম দুজন জানুয়ারি অর্থাৎ 31 ডেজ, দ্বিতীয় দুজন 28 ডেজ এবং তৃতীয় দুজন হচ্ছে 31 ডেজ মার্চে। তাহলে প্রথমে কি আছে, এ এবং এফ, এ এবং এফ 7 এবং 12 তারিখ পর পর আছে কনজিকিউটিভ ইভেন্ট। ই এবং এফ, ই এবং এফ, ই এবং এফ কি আছে 7 এবং 12-এ, এক্ষেত্রেও কি আছে 7 এবং 12 কিন্তু কনজিকিউটিভ ডেট নয়, তাহলে এরা কনজিকিউটিভ হচ্ছে না। নেক্সট আছে কি এফ আর সি, এফ আর সিও আছে 7, 12-এ কনজিকিউটিভ ডেট। ই এবং বি, ই এবং বি 7, 12 কনজিকিউটিভ ডেট। সি এবং বি তারাও 7, 12 কনজিকিউটিভ ডেট, তার মানে শুধু সব অপশান বি হচ্ছে 7, 12 হতে পারে কিন্তু তারা পরপর ইভেন্ট নয়, তাহলে অপশান বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তাহলে আজ কিন্তু আমরা বেশ কয়েকটি প্রশ্ন সলভ করলাম, আমরা অনেকগুলি প্যাটার্নও দেখলাম, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে, এগুলি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে কারো যদি কোনো প্রশ্নে অসুবিধা থেকে থাকে সে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।